আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 তার প্রস্তুতি পর্বে আজ আমরা নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে অধ্যায় শিলা ও খনিজ পদার্থ বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হবে। দেখো, আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো, এখানে কি রয়েছে? দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 শ্রেণী ষষ্ঠ, বিষয় পরিবেশ ও বিজ্ঞান, অধ্যায় শিলা ও খনিজ পদার্থ। প্রথম প্রশ্ন কি আছে দেখো, আগ্নেয় শিলা কি? উত্তর হচ্ছে ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলে লাভা। বেরিয়ে এসে এই লাভা জমে শক্ত হয়, এই জমাট বাঁধা লাভাকেই বলা হয় আগ্নেয় শিলা। পরের কোশ্চেন, আগ্নেয় শিলা কয় প্রকার কি কি? 3 প্রকারে হয়, ব্যাসল্ট, গ্রানাইট আর পিউমিস। রেল লাইনের ধারে কালো পাথর দিয়ে রেল লাইনের কালো পাথর কি দিয়ে তৈরি হয়? দেখো, আগ্নেয়গিরি থেকে উঠে আসা লাভা শক্ত হয়েই পাথরগুলো তৈরি হয়, এগুলি ব্যাসল্ট পাথরের টুকরো। মাটির গভীরে গেলে কি বাড়ে? মাটির যত গভীরে যাওয়া যায় তত উষ্ণতা ও চাপ বাড়তে থাকে। ম্যাগমা কাকে বলে? পৃথিবীর গভীরে চাপ ও উষ্ণতা এতই বেশি যেখানে পাথর তরল অবস্থায় থাকে, একেই ম্যাগমা বলে। পিউমিস কিভাবে তৈরি হয়? একে কি বলে? উত্তপ্ত ম্যাগমার উপরে ফেনার মতো অংশ তাড়াতাড়ি জমে গিয়ে পিউমিস তৈরি হয়, পিউমিসকে ঝামা পাথর বলা হয়। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায় কেন? তরল ম্যাগমা দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্যে দিয়ে বেরোনোর সময় পিউমিস পাথরে ওই ছিদ্র তৈরি হয়। নেক্সট কোশ্চেন, পাললিক শিলা কয় প্রকার কি কি? 3 প্রকারে হয়, বেলে পাথর, সেল আর চুনা। পাললিক শিলা কিভাবে তৈরি হয়? হ্রদ, নদী, সমুদ্রের জলের নিচে জমা হওয়া পলিস্তর ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচের গরমে আর চাপে লক্ষ লক্ষ বছর ধরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, পরিবর্তিত শিলা কিভাবে তৈরি হয়? আগ্নেয় শিলা এবং পাললিক শিলা মাটির গভীরে গরমে আর চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা তৈরি হয়। পরের কোশ্চেন, পরিবর্তিত শিলার উদাহরণ দাও। চুনা পাথর থেকে মার্বেল, সেল থেকে স্লেট আর গ্রানাইটের পরিবর্তন হয় নিচে। আচ্ছা, পৃথিবীর উপরের পিঠটা কি দিয়ে তৈরি? পৃথিবীর উপরের পিঠটা বেশিরভাগই আগ্নেয় আর পরিবর্তিত শিলা দিয়ে তৈরি। পৃথিবীর সৃষ্টির পরেই পৃথিবীর ওপরে পিঠ কেমন ছিল? দেখো, পৃথিবীর সৃষ্টির পরে পুরোটাই ছিল নরম আর গলে যাওয়া পাথর দিয়ে তৈরি। ধীরে ধীরে পৃথিবী যখন ঠান্ডা হতে থাকলো উপরের অংশ ততই জমাট বাঁধতে লাগলো, এভাবেই পৃথিবীর উপরের স্তর খোলাটা তৈরি হয়েছে। কি থেকে বোঝা যায় পাললিক শিলা জলের নিচে তৈরি হয়? অনেক সময় পাললিক শিলাতে মাছ, শামুক ইত্যাদি পাথর হয়ে যাওয়া দেহাবশেষ থেকে বা ফসিল পাওয়া যায়, এ থেকে বোঝা যায় পাললিক শিলা জলের নিচে তৈরি হয়। পরের প্রশ্ন, কয়েকটি ধাতুর নাম লেখো, সেগুলো কি দিয়ে তৈরি? এমন জিনিসের নাম লেখো, যেমন হচ্ছে লোহা, রড, শিকল, হাতল, দা, কুড়াল, যানবাহন লোহা থেকে তৈরি হয়। তামা থেকে তার, বৈদ্যুতিক যন্ত্রপাতি, বাসনপত্র, গহনা তৈরি হয়। আর অ্যালুমিনিয়াম থেকে তার, বাসনপত্র, পাত, যানবাহন, উড়োজাহাজ তৈরি হয়। দস্তা থেকে ব্যাটারি, রূপো থেকে গয়না বা বৈদ্যুতিক যন্ত্রপাতি, আর সোনা থেকে তো গয়না তৈরি হয়। দেখো 16 প্রশ্নটা, লোহা, অ্যালুমিনিয়াম আর তামার আকরিকগুলি কি কি? লোহার আকরিক হচ্ছে হেমাটাইট, অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইড, আর তামার আকরিক হচ্ছে কপার গ্লাস। দেখো, পরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। ধাতু প্রকৃতিতে কি অবস্থায় পাওয়া যায়? মৌলিক অবস্থায় না যৌগিক অবস্থায়? উত্তর আছে কিছু কিছু ধাতু জিনিস খোলা হাওয়ায়, রোদে, জলে পড়ে নষ্ট হয়, যেমন লোহায় মরচে পড়ে, তামার বাসনপত্র সবুজ ছোপ ধরে যায়। এ থেকে বোঝা যায় যে ধাতু খোলা হাওয়ায় নানা বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করে। আবার সোনার আংটি জল হাওয়ায় কোনোতেই পরিবর্তন হয় না, তাই
প্রকৃতিতে সোনা মৌলিক অবস্থাতে পাওয়া যায়। এইভাবে প্রকৃতিতে কিছু ধাতু যৌগরূপে, কিছু ধাতু মৌলরূপে পাওয়া যায়। পরের কোশ্চেন হচ্ছে মিনারেল কাকে বলে? প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ, বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়। ধাতুর খনিজ বা মিনারেল বলা হয়। ধাতু নিষ্কাশন কাকে বলে? খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলা হয়। কোনো ধাতুর আকরিক বা ওর বলতে আমরা কি বুঝি? যে ওর বলতে বুঝি যে খনিজ থেকে ধাতুকে সস্তায় সহজে বার করা সম্ভব, তাকে ধাতুর আকরিক বা ওর বলা হয়। কাঁসা, পিতল, ব্রোঞ্জ এগুলি কি ধাতু? এগুলি কিভাবে তৈরি হয়? কাঁসা, পিতল, ব্রোঞ্জ এগুলি মিশ্র ধাতু। পিতল তৈরি হয় দস্তা ও তামা মিশিয়ে, ব্রোঞ্জ তৈরি হয় তামা আর টিন মিশিয়ে। সংকর ধাতু কিভাবে পাওয়া যায়? দেখো, কোনো ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু বিশেষ মাত্রায় মিশিয়ে গলিয়ে নেওয়া হয়, সেই তরল মিশ্রণ ঠান্ডা হলে পাওয়া যায় সংকর ধাতু। যেমন গয়নার সোনা, ইলেকট্রিকের ফিউজ, তারের ধাতু রাংঝাল। রাংঝাল কি? এটি কি কাজে লাগে? রাংঝাল একটা সংকর ধাতু। ধাতুর জিনিস জোড়া দিতে এটি ব্যবহার করা হয়। 24 কোশ্চেনে কি আছে দেখি। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে যে ধাতু পাওয়া যায় তার সঙ্গে লোহার ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য কি? দেখো, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল পাওয়া যায়। এই মিশ্র ধাতুটিতে মরচে পড়ে না। অশ্ব মানে কি? সব ফসিল কি পাথরের? অশ্ব মানে পাথর, সব ফসিলেরই পাথর নয়। লুপ্ত হয়ে যাওয়া জীবদের কোনো অংশের ছাপকেও ফসিল বলা হয়। ফসিল বা জীবাশ্ম বলতে কি বোঝো? দেখো, উত্তরটা হচ্ছে মৃত প্রাণীদের দেহ মাটিতে বা জলের নিচে পড়ে থাকতে থাকতে তাদের দেহাবশেষ নানান পরিবর্তন ঘটতে থাকে। প্রথমে দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়, পরে পড়ে থাকা অংশ আরও পলি জমতে থাকে। মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তন ঘটে। এইসব দেহাবশেষ পাথরের পরিণত হয়। এই পাথরের দেহাবশেষগুলোকে বলা হয় ফসিল বা জীবাশ্ম। আচ্ছা, কয়লার টুকরোর মধ্যে কিভাবে গাছের পাতার ছাপ থেকে যায়? দেখো, উত্তরটা ওই একই রকমের। পৃথিবীতে আগে অনেক গাছ জন্মাতো, যেগুলি আজকে লোপ পেয়ে গেছে। অগভীর জলা জায়গায় সেই গাছগুলি একসময় মাটির নিচের নড়াচড়ায় উপড়ে গিয়ে মাটির নিচে চলে যায়। তাদের উপর ক্রমশ কাদা মাটি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে মাটির নিচে চাপে আর গরমে পাতার যৌগগুলি রাসায়নিক পরিবর্তন ঘটে। এর ফলে কয়লায় তৈরি হয়। তখন সেই কয়লার উপর পাতার ছাপগুলি থেকে যায়। জ্বালানি কাকে বলে? যা জ্বালিয়ে বা পুড়িয়ে আমরা তাপ পাই তাকে জ্বালানি বলা হয়। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলতে কি বোঝো? দেখো, কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস হলো জীবাশ্ম জ্বালানি। নানা ধরনের জীবের দেহাবশেষ থেকে এগুলি তৈরি হওয়া একে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলা হয়। 30 প্রশ্নটা, মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম কোনটি? এর প্রধান ব্যবহার কি? কয়লা হলো মানুষের সবচেয়ে বেশি ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি। কয়লার প্রধান ব্যবহার হলো বিদ্যুৎ তৈরিতে। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তা কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। 31 প্রশ্নটা, রাসায়নিক পদার্থ তৈরিতে কয়লার ব্যবহার কীভাবে হয়? বাতাসের অনুপস্থিতিতে কয়লাকে বেশি উষ্ণতায় গরম করা হলে কঠিন অবশেষ তরল আর গ্যাস পাওয়া যায়। কয়লার কঠিন অবশেষ ধাতু নিষ্কাশনের কাজে লাগে। তরল হলো আলকাতরা। এ দিয়ে বহু দরকারি জৈব যৌগ আলাদা করা যায় আর গ্যাস মিশ্রণকে শোধন করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম হলো চটচটে তরলের মিশ্রণ। এতে বহু রকমের যৌগ, জল, মাটি ইত্যাদি মিশে থাকে। পেট্রোলিয়াম শোধন করা কাকে বলে? জল, মাটি ও অপ্রয়োজনীয় পদার্থ দূর করার পর পেট্রোলিয়াম থেকে যে জ্বালানি পাওয়া যায় একে পেট্রোলিয়াম শোধন বলা হয়। পেট্রোলিয়াম শোধনের সময় কি পাওয়া যায়? পেট্রোলিয়াম শোধনের সময় প্রোপেন ও বিউটেন গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়। তারপরে কোশ্চেন দেখি আছে, রান্নার গ্যাস এলপিজির পুরো কথা কি? তাতে কি থাকে? এলপিজির পুরো কথা হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এতে প্রধানত প্রোপেন থাকে। তারপরে দেখো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। কয়েকটি পেট্রোলিয়াম উপজাত দ্রব্যের নাম লেখো। দেখো, নানান ধরনের প্লাস্টিক দ্রব্য, ঘর্ষণ কমা তেল, রং এগুলো কিন্তু পেট্রোলিয়ামজাত উপজাত। তাপবিদ্যুৎ কেন্দ্রে কীভাবে তাপ পাওয়া যায়? তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা, পেট্রোলিয়াম পুড়িয়ে তাপ পাওয়া যায়। সেই তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়।
সিএনজি কি? এ দিয়ে এখন কি করা হয়? সিএনজি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এ দিয়ে অনেক জায়গায় বাস চালানো হয়। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। শোধিত প্রাকৃতিক গ্যাসকে বেশি চাপের সিলিন্ডারে ভরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একে বলা হয় সিএনজি। পেট্রোল, ডিজেল আর প্রাকৃতিক গ্যাসের মধ্যে কার দূষণ কম? অবশ্যই প্রাকৃতিক গ্যাসের দূষণ কম। দেখো, পরপর 40টা প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।